ভাই আপনাদের জন্য চরম লেভেলের একটা গুড নিউজ আছে, বুঝছেন? আপনাদের জন্য চরম লেভেলের একটা গুড নিউজ আছে, সেটা হলো সে কি আলোচনা, সে কি আলাপ, কি আলাপ, বুঝছেন? তো যার ফলে আমাদের ইউনূস সাহেব যে চালটা মারছে, এটা যে শুধুমাত্র একটা ধাক্কা দিছে, বুঝছেন? এটা শুধুমাত্র একটা ধাক্কা দিছে মোদী সাহেবকে। এর জন্যই জনগণ খুশি, জনগণ আরো খুশি হয়েছে। বাংলাদেশের মানুষ তাকে যেতে দেবে না, আমরা তাকে যেতে দেবো না। এটা শুধু আমার একার কথা না, আপনাদের সবার কথা। উনি জানেন, উনি মানুষের রব ছিলেন, উনি বুঝে গেছেন, উনি জেনে গেছেন বাংলাদেশের মানুষ এখন আগে সংস্কার চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হয়তো মোদীকে শান্তিতে থাকতে দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই চাপটা সুন্দরভাবে সামাল দিয়েছে। এখন বোঝো ঠেলা খাও, আমরাও দেখতে থাকি। ইন্ডিয়ার দুঃসময় দেখতে আমাদের ভালোই লাগে। রাজনীতি কোনো বিছনার চাদর না, ব্যবহার করলাম, ধুইলাম, আবার ইস্তারি কইরা আলমারিতে রাইখা দিলাম, আবার কাস্টমার আইলে আবার বিছাইলাম, আবার ব্যবহার করলাম, আবার ধুইয়া ইস্তারি কইরা আলমারিতে রাইখা দিলাম। রাজনীতিকে ওই পর্যায়ে নিয়ে যাইতে চান? জলে রে জলে আগুন জ্বলে, আগুন জ্বলে। ইউনূস স্যারকে বিমস্টেকের নেক্সট চেয়ারম্যান বানানো হচ্ছে। উনি অগণতান্ত্রিক, উনি অবৈধ, তাহলে বিমস্টেকের মতো একটা এত বড় সংগঠনের চেয়ারম্যান কেমন হইতেছে? এবার বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করেছে। এই নতুন ট্যারিফে বাংলাদেশ বড় রকম ক্ষতির মুখে পড়বে। এখন এখান থেকে উপায়টা কি? বাঁচার প্রধান উপায়টি হলো প্রফেসর ইউনূস। বাংলাদেশের ইউনূস প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা দিনকে দিন বাড়ছে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনের মধ্যে টেলিকনফারেন্স হয়েছে। এর আগে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা পরিষ্কার না। প্রিয় দর্শক, আমি জানি না বিএনপিকে আর কত নিচে নামালে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করবেন। এত নিচে তারেক রহমান সাহেবকে নামানোর পিছনে ফজলুর রহমানের কোনো পরিকল্পনা আছে কিনা? বিএনপির ফজলুর রহমান বলে, এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা! যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে, যেই বক্তব্য কাউয়া কাদের দিয়েছে, সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে। ডক্টর ইউনূসের জন্য বিরাট সুখবর। ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় থাকতে চারদিকে রব উঠেছে, প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র বাবা তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা বিশেষ কিছু তথ্য জানাবো। বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে হাজির হবে আজকের এই ভিডিওতে। আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, স্কিপ না করে, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করেছে। এই নতুন ট্যারিফে বাংলাদেশ বড় রকম ক্ষতির মুখে পড়বে। অর্থাৎ আমরা যে পণ্যগুলো আমেরিকাতে রপ্তানি করি তার উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। এই বিশাল শুল্কের ভারে পড়ে যাবে বাংলাদেশ। এখন দুটো জিনিস চিন্তা করতে হবে। এক, আমরা আমেরিকা থেকে কিনি কম, বেচি বেশি, সহজ বাক্যে যেটা বলা হয়। তো এখন আমাদের উপর 37% এই শুল্ক যোগ করায় আমাদের যে গার্মেন্টস শিল্প, এটা বিশাল ধসের মুখে পড়তে পারে। এখন এখান থেকে উপায়টা কি? বাঁচার প্রধান উপায়টি হলো প্রফেসর ইউনূস। তিনি, যেহেতু আমরা আমেরিকা থেকে কিনি কম, বেচি বেশি, তিনি যদি আমেরিকার পণ্যের উপর শুল্কটা কমিয়ে দেন, অর্থাৎ আমেরিকা থেকে যে পণ্যটা আমরা কিনবো, সুতা সহ বিভিন্ন পণ্য আমরা কিনে থাকি, তো এই পণ্যগুলো যদি অল্প শুল্কে ফেলে রাখে, মানে এটার ট্যারিফটা কমিয়ে দেন ইউনূস, সেক্ষেত্রে আমেরিকা বাংলাদেশের এই যে 37% শুল্ক, এটার ব্যাপারে বিবেচনা করবে, এমনটি ধারণা করা হচ্ছে বা এমনটি বিশ্লেষণে উঠে আসছে। এখন প্রফেসর ইউনূস হলেন আমাদের ট্রাম্প কার্ড। ট্রাম্পের বিরুদ্ধে এই ট্রাম্প কার্ডটি মূলত খেলতে পারবেন প্রফেসর ইউনূস। আন্তর্জাতিকভাবে তিনি সমাদৃত, জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি। যেহেতু বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশের দিকে এগুচ্ছে এবং বাংলাদেশের প্রধান রপ্তানিকারক পণ্যের মধ্যে গার্মেন্টস অন্যতম, তাই এই শিল্পকে রক্ষায় প্রফেসর ইউনূস যদি কোনো ব্যবস্থা গ্রহণ করেন, আশা করি আমরা মার্কিন এই শুল্কারোপ থেকে বাঁচতে পারবো। জলে রে জলে আগুন জ্বলে, আগুন জ্বলে, কিছু মানুষের আগুন জ্বলে। যারা ঘুম থেকে উঠে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বদনাম ছড়ান, যারা ঘুম থেকে উঠে বলেন ইউনূস সাহেব ক্ষমতা ছাড়বো না। আমরা শুনছি উনি তো গ্রামীণ ফোনের ক্ষমতাও ছাড়েন নাই, উনি কি জোর করে থাকার একটা অভ্যাস আছে, কিন্তু তা করে এখন জ্বলবো। এই খবরটা শুই রাখো, খবরটা অলরেডি হয়তো আপনারা পাওয়া গেছেন। আমি একটু আগে দেখলাম ইউনূস স্যারকে বিমস্টেকের নেক্সট চেয়ারম্যান বানানো হচ্ছে। ওই গো ভাই, শুনছেন? জ্বলেন না, বুঝছেন? দেখেন, যে আপনারা বলেন উনি তো একজন অবৈধ সরকার,
উনি তো অগণতান্ত্রিক সরকার, উনি অগণতান্ত্রিক, উনি অবৈধ। তাহলে বিমস্টেকের মতো একটা এত বড় সংগঠনের চেয়ারম্যান কেমন হইতেছে? কারণ আপনারা তখন কইলেন না ইউনুস সাহেব কয়দিন পরে চলে যাবো, তো উনি কি কয়দিনের জন্য আইছে বিমস্টেকে? নো, এই যে যারা তাকে বিমস্টেকের প্রপোজাল দিছে তারাও জানে ইউনুস সাহেব এত সহজে বাংলাদেশের এই দায়িত্ব থেকে যাচ্ছেন না, এর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তাকে দায়িত্ব দেওয়াতে ইউনুস সাহেব কতটুকু খুশি হয়েছেন জানি না, বাংলাদেশিরা কতটুকু গর্বিত হয়েছেন জানি না। যারা তাকে নিছেন তারা গর্বিত হয়েছে, কারণ তারা এখন বলতে পারবে আমাদের চেয়ারম্যান নোবেল লরিয়েট ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস। যতগুলো রাষ্ট্রপ্রধান এখন আছে বিমস্টেকে, আপনি তাদের কারিকুলাম বিটা দেখেন আর ইউনুস স্যারেরটা দেখেন। মানুষকে সম্মান দিতে শিখেন ভাই। উনাকে তো বিমস্টেকে নেওয়ার জন্য আমরা কেউ বলি নাই, আপনারাও কখনো বলেন নাই। ওনারাই বলছে যে নেক্সট প্রেসিডেন্ট, নেক্সট চেয়ারম্যান আমাদের ইউনুস স্যার। মানে ইউনুস স্যারের মাথার মুকুটে আরেকটা পলক লাগলো। এর জন্য আপনাদের অন্তত গর্বিত হওয়া উচিত যে একজন অবৈধ সরকার, একজন অনির্বাচিত সরকার 3 দিনের জন্য আইসা এখন বিমস্টেকেরও হয়ে গেছে গা। এবং ওইখানে যাইয়া আরেকটা মজার খবর হইল, নরেন্দ্র মোদী সাহেব ওনার সাথে মিটিংয়ের টাইম দিয়ে দিয়েছেন। আপনারা হয়তো এই খবরটাও পাওয়া গেছেন। মানে বরফ গলতে শুরু করেছে এবং বরফ আরও গলবে, পানি হয়ে যাবে, পানি কা পানি হয়ে যাবে বলে দিলাম। বহুদিন ধরে চিল্লাইতেছি ইউনুস স্যারের সাপোর্ট করেন, কারণ আপনারা যে রতন পাইছেন উনি যদি চইলা যায় সারা জীবন কপাল চাপড়াইলেও এই ভুলের মাসুল দিতে পারবেন না। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান ডক্টর ইউনুস, ভাই মনটা ভরে গেছে সেটা। আচ্ছা, তারপরে কি বলছে? বুধবার রাজধানীর বেলিরুলের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার, মানে আজকে আপনারা যখন দেখছেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। হতে পারে না, হবে, এটা কনফার্ম হয়ে গেছে। এটা আমরা পরবর্তী ইন্ডিয়ান নিউজও দেখছি। দেখ, এটা আমার কাছে খুব একটা বিগ ডিল না, কারণ কি 2 দেশের রাষ্ট্রপ্রধান দেখা করতেই পারে। এবং একটা কথা ঠিক, প্রফেসর ইউনুস স্যার চায় না কারোর সাথে বৈরিত ভাব করতে। আমরা অনেকেই ভারত বিরোধী আছি, এখন ম্যাক্সিমাম মানুষই ভারত বিরোধী, কিন্তু রাষ্ট্রের ওই জায়গায় বৈশা তাকে অনেক কিছু ভাবতে হয়। উনি যদি ভারতের সাথে দেখা করেন, কথাবার্তা বলেন, এতে আপনারা কেউ উত্তেজিত হয়ে না, রাগান্বিত হয়ে না, কারণ উনি যাই করুক, আগেও বলছি উনি অংশীদারিত্বের সম্পর্কই করবেন। কাজে এই ব্যাপারটা আলোচনা করে লাভ নেই। তবে উনি যে দেখা করবেন নরেন্দ্র মোদী সাহেব, এটা সুখবর। কারণ স্যার বলছিল এবং ওনারা টাইম দেয় নাই, স্যার আর কোনো কথা বলে নাই, এখন দেখা করবে, গুড। আমরা চাই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকুক। আবারও বলি, অংশীদারিত্বের সম্পর্ক থাকতে হবে। বিমস্টেকের সম্মেলনের প্রথম দিন ইউথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা, পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন যারা আছেন আর কি বিমস্টেকের তো জানেন কারা কারা আছে, সেটা বলতেছি আমি। সম্মেলনে 3টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। 1997 সালের 6 জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যাক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয়। অধ্যাক্ষর বলে বলছেন প্রথম অক্ষর, বিমস্টেক, বিতে বাংলাদেশ। সুখবর আমাদের জন্য যে যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে নিয়ে দিন রাত গিবত গান, তারা কি একটু বুঝেন যে এটা কোন মানুষটাকে নিয়ে আমি কথা বলতেছি? এই মানুষটার হাইট কতটুকুন? একটা দেশের মাত্র 7 মাস আগে সে একটা দায়িত্ব নিছে, সে ইলেকশন করে আসে নাই, তাকে বিপ্লবী সরকার হিসেবে নেওয়া হয়েছে, তাকে বিমস্টেকের চেয়ারম্যান করা হচ্ছে। অন্য কেউ হইলে হইতো কিনা আমি জানি না, তবে এই খবরটা সেটা খুব ভালো লাগলো। এবং নরেন্দ্র মোদীর সাথে সাইডলাইনে কথা বলবে এবং সমস্ত যারা আছেন ওখানটায়, রাষ্ট্রপ্রধানরা আসবেন, সবার সাথে উনি দেখা করবেন, সবার সাথে উনি সম্পর্ক ভালো রাখবেন। বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা! যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে, যেই বক্তব্য কাউয়া কাদের দিয়েছে, সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে। কাদেরকে? তৌহিদি জনতাকে। কাদেরকে? জামাত শিবিরকে। কাদেরকে? তাবলিগকে। কাদেরকে? ইসলাম প্রিয় নাগরিকদেরকে। এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, আর বিএনপির কাউয়া কাদের এখন নতুনে রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব।
এই ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তিকে, ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় ইসলামী মূল্যবোধের শক্তিকে, এবং এই ফজলুর রহমান সাহেব এখন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা মতো বাংলাদেশকে আজকের তলানিতে নেওয়ার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই বিএনপির ছাতা ব্যবহার করে আজকের বিএনপিকে তলানিতে নিয়ে যাচ্ছে, ডুবিয়ে দিচ্ছে, যেটা বিএনপির কারো যদি এখন হুঁশ না আসে তাহলে এই বিএনপির আগামী দিনের রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে। আজকের এই ফজলুর রহমান সাহেব বারবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি আবার দাঁড় করানো শুরু করেছে। নিশ্চয়ই জনতা আপনাদের মনে আছে সেই 5ই আগস্টের কথা, শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে, পালানোর আগে একটা শব্দ চয়ন করেছিল, রাজাকার বলে গালি দিয়েছিল। সেই রাজাকারের বাচ্চা গালি দেওয়ার কারণে শেখ হাসিনাকে বাংলার জনতা কিন্তু তাড়িয়ে দিয়েছে। আজও সেই শেখ হাসিনার মতো করে ফজলুর রহমান তার সন্তানের ভূমিকা পালন করছে, তার ভাইয়ের ভূমিকা পালন করছে, তার পরিবারের ভূমিকা পালন করছে। এখন তিনি আবার বাংলাদেশের মানুষদেরকে বিভাজন তৈরি করছে। উনি নাকি দেশটা স্বাধীন করে দিয়েছে। কে বলেছে আপনি স্বাধীন করে দিয়েছেন? কে বলেছে আমার দেশকে আপনি মুক্ত করে দিয়েছেন? কে বলেছে আপনাকে বাংলাদেশের মানুষকে আমরা আপনার কারণে বেঁচে আছি? এত বড় দৃশ্যতা আপনি কোত্থেকে দেখান? বাংলার জনগণ বাংলার জনগণের আধিপত্য নিয়ে বেঁচে আছে। তারা পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে এদেশে কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে না, তারপরে নিজ দায়িত্বে বেঁচে আছে। যার কর্ম তার, সেভাবেই তারা বেঁচে আছে। আমার রাজনীতি আমার, আপনার রাজনীতি আমার। আপনার কত বড় দৃশ্যতা! আপনি বাংলাদেশের মানুষকে এখন আবার স্বাধীনতার সেই সকল চেতনা বিক্রি করে তারপরে দেশকে বৈষম্য তৈরি করতে চান। ফজলুর রহমান সাহেব, আপনার এই সকল চটকদারি, শয়তানি, এই সকল মানুষকে বিভাজন করার অপরাজনীতি, সেটাই দেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না। সে কারণেই আপনি বলছেন যে আপনাকে কেন এখন মানুষ জুতা নিক্ষেপ করে, বোঝেন না? সে কারণেই আপনি বলছেন আপনাকে কেন থুতু নিক্ষেপ করে, আপনি বোঝেন না? আপনাকে থুতু নিক্ষেপ করে আপনার গলার কারণে, আপনার চাপার কারণে, আপনার গালের কারণে, আপনার ঠোঁটের কারণে, আপনার অভদ্রতার কারণে, আপনার ইতিহাস বিক্রি করার কারণে। বাংলাদেশের কোন জায়গায় আপনার মতো ফজলুর রহমান বিএনপি নয়, জামাত নয়, চরমনাই নয়, স্বয়ং একেবারে আল্লাহর ওলি হয়ে তাহাজ্জুদ পড়ে আসলেও আপনাকে জনগণ গ্রহণ করবে না, কারণ জনগণের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা আপনার নেই। আপনি ডাইরেক্ট ভারতের দালাল, পার্শ্ববর্তী দেশ থেকে এসে বাংলাদেশকে বিভাজন করে এই দেশটাকে ধ্বংস করার জন্য নেমেছেন। আবারও 53 বছর পরে দেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি সাজাচ্ছেন। এটা আমার দলের জন্য কোনোদিন কল্যাণ হবে না। অতএব ফজলুর রহমান সাহেব, সাবধান হয়ে যান। আপনার এই সকল বক্তব্য পরিহার না করলে জনতার কাতারে কোনোদিন দাঁড়াতে পারবেন না। আপনিও ডুববেন, আর আপনি যেই দলের পরিচয় দেন সেই দলটাকে ডুবানোর জন্য আপনি পরিকল্পিতভাবেই রাস্তায় নেমেছেন। বাংলাদেশের ইউনূস প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা দিনকে দিন বাড়ছে, এবং সেটা অবশ্যই নানা কৌশলগত। যেমন মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের টেলিকনফারেন্স হয়েছে। দর্শক বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনের মধ্যে টেলিকনফারেন্স হয়েছে। এর আগে মার্কিন সামরিক কমান্ডার একেবারে বাংলাদেশে তার 3 সদস্যের টিম নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন, সেনাপ্রধানের সাথে কথা বলেছেন। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা পরিষ্কার না। অনেকে বলছেন যে দুইটা খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা আসতে পারে। সেটা হচ্ছে 7 সিস্টার্স নিয়ে ভারতের উদ্বেগ। বঙ্গোপসাগরে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে আমন্ত্রণ জানিয়েছে, বলেছে যে বঙ্গোপসাগর একটা বিনিয়োগের একটা হাব হতে পারে। সেখানে তিনি ভারতকে, চীনকে, নেপাল, কাঠমান্ডু সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। তো স্বাভাবিকভাবে এই দেশগুলোকে যখন আমন্ত্রণ জানায় চীনের মাটিতে, তখন চীন যে পরিমাণ অ্যাগ্রেসিভ হবে তার সাথে তুলাতে পারবে না। আর এই ধরনের চীনের আগমন, এটা শুধু ভারত না, মার্কিন যুক্তরাষ্ট্রও এটা ভালোভাবে নেবে না। তাদের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা দাঁড়াবে যে এই সুযোগে চীন না জানি কি বঙ্গোপসাগরের উপর নিজেদের আধিপত্য স্থাপন করে কিনা। এই নিয়ে একটা টেনশন চলছে, যার কারণে খলিলুর রহমান, যেই প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি কিন্তু ব্যাখ্যাও দিয়েছেন। ভারতের রাজনীতিবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। হয়তো চীনের উপস্থিতি, চীনকে আমন্ত্রণ জানানো, এই বিষয়টা হয়তো আলোচনায় আসতে পারে। আরেকটি বিষয় হলো যে আরাকানের মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ঢুকতে চায়, জাতিসংঘ ঢুকতে চায়, এবং তাদের সুদূর প্রসারী সেখানে পরিকল্পনা আছে। আর সেখানে ঢুকতে গেলে বাংলাদেশকে দরকার। সেই কারণে দেখেন, ওই যে তারা 73 মিলিয়ন খাদ্য সাহায্য দিয়েছে, এবং এর মধ্যে 17,000 মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রোহিঙ্গাদের জন্য। রোহিঙ্গাদেরকে এই খাওয়ানো, পড়ানো বা সহায়তা অব্যাহত রাখার পেছনে কারণটা কি? যেখানে বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসন সমস্ত দান অনুদান বন্ধ করে দিয়েছে, সেখানে রোহিঙ্গাদেরকে এই দান অনুদান দেওয়ার একটা নিশ্চয়ই কারণ আছে। এবং সরকার আশা করে যে আরাকান আর্মি, যেহেতু রাখাইন রাজ্যে একটা তাদের নিজেদের একটা আধিপত্য তৈরি করেছে, এবং তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের একটা সম্পর্ক স্থাপিত হয়েছে, ফলে আরাকান আর্মির সাথে যদি রোহিঙ্গাদের একটা মিলমিশ করানো যায়, যদি সম্পর্ক উন্নয়ন ঘটানো যায়, তাহলে 1 বছরের মধ্যে গোটা রোহিঙ্গারা আবার ফিরে যাবে 1 বছরের মধ্যে। তো এই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে চায়, এবং আমেরিকারও নিশ্চয়ই স্বার্থ আছে। আমেরিকাও এই অঞ্চলে ওই গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের নিজস্ব কোনো আধিপত্য নেই। তো তারা যদি এই সুযোগে আরাকান আর্মির সহায়তায় যদি সেখানে একটা ঘাঁটি গাড়তে পারে, তাহলে মানে 1 ডিলে 2 পাখি মারা। এদিকে মিয়ানমারকেও উপকার করা, চীনকেও কোণঠাসা করা, অন্যদিকে তাদের নিজস্ব একটা অবস্থান তৈরি হলো, যেখানে বাংলাদেশের উপরও
তাদের একটা আধিপত্য বা প্রভাব থাকবে। এরকম নানামুখী পরিকল্পনা নিয়ে হয়তো আলোচনা হতে পারে, কতটুক আলোচনা হয়েছে বোঝা যাচ্ছে না। কিন্তু দেখেন এই খবরের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য $7.30 কোটি নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। 2017 সাল থেকে তারা প্রায় $240 কোটি দিয়েছে এবং এই সংকট মোকাবেলায় জাতিসংঘকে জরুরি খাদ্য এবং পুষ্টি সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ মেডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেটা হয়তো কালকে বা আজকে সম্ভবত দেওয়ার কথা। তো এই যে যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স অ্যান ওয়াং এবং প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সাথে টেলিকনফারেন্স করা, তারা একটা সংক্ষিপ্ত তারা বিবৃতি দিয়েছে। বলা হচ্ছে দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। তো প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার বাসসকে জানিয়েছে যে নতুন মার্কিন প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। এই যোগাযোগের ভিত্তি কি হতে পারে? নিশ্চয়ই এর সামরিক দিক আছে। এই অঞ্চলে যে আঞ্চলিক গোষ্ঠীগুলো, দেশগুলো, তাদের যে প্রভাব, সেই প্রভাবের মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থানটা কোথায়, তারা কি চায়, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে, যাতে বাংলাদেশ কোনোভাবে চীনের খপ্পরে না পড়ে। এই ব্যাপারে ভারতও হয়তো চায় যে আমেরিকা এখানে ইন্টারাপ্ট করুক। সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এই বিষয়গুলো পরবর্তী পদক্ষেপ দেখে বোঝা যাবে যে আসলে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে কি আলোচনা হয়েছিল। দর্শক, বিএনপির একদম তৃণমূল পর্যায়ের খুবই ক্ষুধার্ত কিছু নেতাকর্মী আছে, এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনবে। তো তারা কিভাবে আনবে, তাদের কি সেই ক্ষমতা আছে? আছে। জনগণের কাছে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য খুব ভালো একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে। দেখেন না, স্কুলের মধ্যে, মাঠের মধ্যে ঘর বানায় বসে আছে, হাহারি এক দিয়ে একজন আরেকজনের কোপাকুপি চলতেছে, মারামারি চলতেছে, লুটপাট চলতেছে, চাঁদাবাজি চলতেছে, বন্ধ হচ্ছে না। জনাব তারেক রহমান সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছেন। ইভেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রথমবারের মতো ইতিহাসে মামলাও দিচ্ছেন, কিন্তু আপনি কি থামার লক্ষণ দেখছেন না। এখন বিএনপির তৃণমূল পর্যায়ের এই যে কথিত নেতাকর্মীরা আওয়ামী লীগের মধ্যে এরা আছে, তো এরা যখন এই কর্মকাণ্ডগুলো করছে, অপরদিকে আপনার ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে যে প্রচারণা শুরু হয়ে গেছে, আপনারা দেখেন কতগুলো ইভেন্ট খোলা হয়েছে, নির্বাচন মানে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই। আবার অপরদিকে ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর 2 বছর থাকে, 2 থেকে 3 বছর, তাহলে বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রকৃত অর্থ হয়ে যাবে। অপরদিকে আমেরিকা যখন আবার শুল্ক বাড়াচ্ছে, তখন আমরা গরিব দেশ হয়ে যাচ্ছি, বাট এমনি আমরা মোটামুটি দাবি করতে পারি আমরা অনেক দূর চলে যাচ্ছি। এখন এই যে সার্কামস্টেন্স একটা তৈরি হয়েছে, এই পরিবেশটা আগামী দিনে নির্বাচনে একটা প্রভাব ফেলবে। যে কোনো মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দেয়, অথবা আপনি দেখেন একজন পিনাকিদার বক্তব্য থেকে সার্জিস থেকে তাসনিম জয়রা, তারপর চলে আসছে ব্যারিস্টার ফুয়াদ। এখন যেভাবে আস্তে আস্তে একটার পর একটা, মানে যারা ক্যারেক্টারিস্টিক কথাবার্তা বলেন, ইনফ্লুয়েন্স করেন, তাদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, যে জাতীয় সরকার গঠন করে হোক, অথবা গণপরিষদ নির্বাচন করেই হোক, অথবা আইনকে সিস্টেম করেই হোক, অথবা জনগণের দাবির ভিত্তিতে হোক। যেমন পিনাকিরা বলছিলেন যে ডক্টর ইউনূস যদি বলেন আমি আর থাকবো না, মানুষ রাস্তায় শুয়ে নাকি গড়াগড়ি দিবে। তবে আমি খুব আশ্চর্য হই না, দিতে পারে ভাই, জাতির মধ্যে আছে, দিবে। সে ব্যক্তি জীবনে কি পাইছে বাংলাদেশের নাগরিক হিসেবে, এটা তার সমস্যা না। তার সমস্যা হচ্ছে পিনাকিদা তারা বলছে তুমি গড়ি দাও, জিয়াফত হবে, সে গড়ি দিয়ে ফেলবে গরুর মাংস খাওয়ার জন্য। এর বাইরেও একটা গোষ্ঠী আছে আমরা। আবার কি অরিজিনালি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসা, যেমন ধরেন সার্জিস, তারা পুরো জাতীয় নাগরিক পার্টি রাস্তা এরকম গড়ি দিল, তাসনিম জারাও দিল, আমেরিকার রাস্তা না বাংলাদেশের ভাঙাচোরা রাস্তা দিতে পারে। মানে এখানে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। অন ডিমান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার বলবেন আচ্ছা ঠিক আছে আমি থাকবো। তখন বিএনপির অবস্থাটা কি হবে? বিএনপির বিরুদ্ধে পিনাকিদা যে অবস্থা নিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা এখন ওনারা মাল্লু বলে গালি দেয়। আমার কাছে খুবই আশ্চর্য লাগে। যতদিন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ খেলানোর জন্য এই পিনাকিদা সহ বাকি যারা আছেন তাদের সবার ভক্ত ছিলেন জামাত ইসলাম আর বিএনপির নেতাকর্মীরা। তো এখন আবার জামাতের তারা পিনাকিদা সহ ব্যারিস্টার ফুয়াদ সহ সবার ভক্ত। কেন? কারণ এখনো তাদেরকে টাচ করে নাই। তবে আগে কিন্তু খেলা শেষ করছে। এখন বিএনপির চোখের শুরু হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা। যারা ক্ষমতায় যাওয়ার খাইশ করে তাদের পুচ্ছে আগুন দেয়, এটা সত্য। হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সেই জন্যই আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা। হ্যাঁ বুঝছাও। আবার তাদেরই কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিশালী হয়েছে। হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল, ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন করলো, আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল। জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন? ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল, তার জন্য বাধ্য ইন্টারনেট খুলিছে। আবার বাদ ভাগা সুনামির মতো আন্দোলন বিপ্লবে রূপান্তরিত হয়ে ভাষায় নিয়ে গেছে হাসিনাকে। এই সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে লড়াইয়ের প্ল্যাটফর্ম, যোগাযোগের উৎস, লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা। সেই জন্যই যারা ক্ষমতায় যাইতে চায়, যারা ক্ষমতায় ছিল, তাদের সবার জন্যই সোশ্যাল মিডিয়া চক্ষুশূল হয়ে গেছে।
এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে, আপনারা বলবেন এটাকে, যেটা গ্রহণযোগ্য। আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনলে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না, কিন্তু গালায় না সময় আবার গেলায়। তো আমরা যদি কিছু করতে পারি না পারি তো গ্যালাস কেন বেটা তোরা। এই 3 গ্রুপ তো দেখলেন। চতুর্থ গ্রুপ হইতেছে কচু খেতি। কচু খেতি কি আমি কইছি আগের ভিডিওতে, তাই না? এরা হইতেছে আয়নাঘর বিশেষজ্ঞ, ডিজেফের টাকা খাওয়া কিছু লোকজন, যাদের কাজ হইতেছে ওয়াকারের কুচে আগুন দিলে তার উপরে ঝাঁপায় পড়া। এরাই ব্যারিস্টার ফুয়াদের পিছে লাগিয়েছিল। এরাই সরাইছে ব্যারিস্টার ফুয়াদ, আসলে ব্যারিস্টার না, বুঝছেন তো? এই কচু খেতি আনন্দে আত্মহারা হয়েছে। আগে ওই 1 বোতল মারিছে আর কি, আনন্দে, তারপরে এসে পোস্টাইছে, তাও ঈদের দিন। ওর ঈদের আনন্দ ডাবল হয়েছে যে আমার ফেসবুক জয় বাংলা হয়ে গেছে। এই আওয়ামী লীগ, বিএনপি, ওয়াকার আর কচু খেতির মধ্যে কমন জিনিস কি? সাধারণ কমন জিনিস কি? যে ঠিকই ধরেছেন, কলিকাতা হারবাল। এদের পিছে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট। কেমনি প্রফেসর ইউনূসকে সরানো যায়, তাড়াতাড়ি একটা নির্বাচন দেয়, তারপরে সাত্তারের মতো পাছায় লাথি দিয়ে খেদায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বোনজামাই ওয়াকার, যে কিনা ইন্ডিয়ান আর্মি চেপে আছে এখন কথা সরকার গঠন করেছিল, যে আসলে চায় নাই প্রফেসর ইউনূস সরকার প্রধান হোক, সেই ওয়াকুরুজ্জামান বাইসা যায়। শুনেন, সে তো চায় না প্রফেসর ইউনূস সরকার প্রধান হোক। শুনেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আওয়ামী লীগ ভাগ্যবান, একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বমিশিয়ালকে তার অনলাইন সিপা সালার হিসাবে পাইছে। ওগুলো সাংবাদিক ছিল, সাংবাদিকতা গেছে, বিডি নিউজ 24 কাজ করেছিল। কচু ক্ষেত্রে আরো বেশি ভাগ্যবান, একজন ডাবল ড্রপ আউটকে আপাতত তাদের অনলাইন সিপা সালার হিসাবে পাইছে। সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আউট আর আর্মি ড্রপ আউট, সত্য মিথ্যা জানি না কয় মানুষজন আর কি, সেও শেষ পর্যন্ত সাংবাদিক হয়েছে। আমার আলাপ সেই নিয়ে না, আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়ে। পোস্ট কইরা ঝাড়ি খেয়ে মুছে দিছে, কিন্তু একটা বেফাস কমেন্ট করে ফেলেছিল, সেটা নিয়ে আলাপ। সে আবার বিশিষ্ট সাহসী, কলজা ব্যাকটেরিয়ার মতো, পোস্ট দিয়ে আবার মুছে। আজকাল যে পীরের খাদেম, সে ওই যে ওয়াকার পীরের খাদেম, সে ওয়াকারের সমালোচনা করে পোস্টাইছিল কয়েক মাস আগে, সেটাও মুছেছে। এমনই বিপ্লবী আর কি, সাহসী। যাই হোক, কি বেফাস কথা, মারাত্মক কথা কইছিল, সেটা না দেখি। আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে কচু ক্ষেতের পোস্টে একজন কমেন্ট করেছে, ঈদের দিনে এমন হিংসা ছোটলামকি করে মানুষ। সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে, কাফের কাফের। সে বলছে একজন কাফেরের কথা শোনা কি ঠিক? দেখেন, এইটা সে বড় করে দেখান, বড় আলেম এসে গেছে। বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন, দোয়া করেন, কত দোয়া করেন, আর কচু খেতে হুজুর ফতোয়া দিতেছে আমার কাফের বইলা। কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে? কারা আসলে হিন্দু বিদ্বেষী, এই তথাকথিত বাঙ্গু এলিট, যারা নিজেদের প্রগতিশীল, এনলাইটেন, আধুনিক বলে দাবি করে? বাংলাদেশে ইসলাম পছন্দ জনগোষ্ঠী না, হেফাজত না, জামাত না, সাধারণ মানুষ না, হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোনো হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না, বা একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবে না। একজন হিন্দু কোনো সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না, মুসলমান কোনো বক্তব্য দিলে সেখানে কোনো হিন্দু যাবে না, হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না। কি ভয়ঙ্কর কথা! এই রাষ্ট্রে তাহলে থাকবে না। যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হতে পারবেন না, সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র গড়ে একসাথে থাকতে পারে না। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে, এটাই ভারতের আজন্ম চাওয়া। তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে, যারা মধ্যমেধার, যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই, তাই ভারতের অনুগ্রহে আর 5 ক্ষমতা উপভোগ করি, সেই জন্য এই কচু খেতেদের খুঁজে পায়। এই জন্য ডাবল ড্রপ আউট পছন্দ। এই সিলসিলা অনেক পুরানা। মুজিবকে কেমনে খুঁজে বের করছিল? সোহরাওয়ার্দীর বডিগার্ড কলকাতায় পড়িছে না? তারা জানতো যে সে ফেলটুস ছাত্র, দামরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হইতে পারে নাই। হাসিনা ও ঘষ্টায় ডিগ্রি পাস করেছে 6 বছরে। বুকের স্ট্যান্ড লাগানো বোনজামাই কোটায় করা ওয়াকার সেনাপ্রধান, ওইও একই রকম, ওরও যোগ্যতা ছিল না সেনাপ্রধান হওয়ার, তাই খুঁজে বের করেছে ডাবল ড্রপ আউট অনুসন্ধানী কচু খেতিরে। আল জাজিরা মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপর ইনকামের জন্য। বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাইতে হয় এদের, দুঃখজনক। যাই হোক, আজ আর বেশি না দেই, কচু ক্ষেতের কচু আস্তে আস্তে আন্দাইতে হবে। এবার আসেন আজকের মূল আলাপে। ঈদের র্যালি হয়েছে এবার, সুলতানি আমলের ঐতিহ্য অনুসরণ করে র্যালিটা হয়েছে। এটা বাংলাদেশের ঈদের আনুষ্ঠানিকতা একটা নতুন সংযোজন, কিছুটা সমালোচনার জন্ম দিচ্ছে। বিভিন্ন মোটিভের ব্যবহার নিয়ে আমার সাথে ইজাজের বেশ কিছু আইডিয়ার এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা আমার পক্ষে সম্ভব হয় না। তাই যে সমস্ত প্রতিক্রিয়া আসছে তার আলোকে ভবিষ্যতের র্যালিগুলোকে, বিশেষ করে পয়লা বৈশাখের র্যালি সর্বাঙ্গ সুন্দর হবে বলে আশা করি। আমরা এই র্যালির ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাই, মানে ঈদের র্যালি। আর একটা জিনিস মনে রাখবেন, কারা এই র্যালির জিনিস নিয়ে কারা আলোচনাটা তুলিছে? আওয়ামী লীগাররা। দেখেন দিচ্ছি, দেখেন ওদের কথায় নাইছেন না। আওয়ামী লীগাররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেনই না, আগে দেখবেন আওয়ামী লীগাররা কি করছে এটা নিয়ে। যেটা কবে তার উল্টা দিকে বসবেন, বুঝছেন? এইবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে। পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করবো? পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল, চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল, ছায়ানটের সবকটা তো আওয়ামী বাকশাল অ্যাক্টিভিস্ট, সাপোর্টার না অ্যাক্টিভিস্ট। রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড, যা আওয়ামী বয়ানকেই তুলে ধরে। আপনি শোভাযাত্রার থিম ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন, এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে সেটাও ধরতে পারবেন।
2012 সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ। তখন চলতেছে পুরা দমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি। 2014 সাল ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আওয়ামী লীগারদের মনে ভয় শঙ্কা, টিকবে তো সরকার, তারা থিম নিল উদ্ধত করো, জাগ্রত করো, নির্ভয় করো হয়ে। সবচেয়ে ইন্টারেস্টিং 2021 সালের থিম, তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা, স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে, তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা। কলকাতার আনন্দবাজার নিউজ করতো ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া। এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয়, সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে। আর কি হইতো, ইসলামকে ডেমোনাইজ করা হইতো, দাড়ি টুপি পরা ফিগার বানায় তাহলে ডেমোনাইজ করার দানবায়ন করা হইতো, আর আওয়ামী ন্যারেটিভের প্রচার করা হইতো। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, আসেন দেখি। এইটা মঙ্গল শোভাযাত্রা, ভালো করে দেখেন কি কি দেখতেছেন, নৌকা চলতেছে তাই না, হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না, আর পিছে থেকে এক রাক্ষস তারা খাইতে আসতেছে। এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয়। সে মোটিভটা কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে। এইটারে চারু করায় তারা বলেন মৌলবাদী শক্তি, তাই কালো গায়ের রং, শরীরে ছাপাতি, পিস্তল আঁকা, মুখে দাড়ি টুপি দৃশ্যমান। এটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না, আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি। তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে। এই চিন্তা চারুকলা লুকায় না, তারা বলে না যে কোন মোটিভ দিয়ে কি বুঝাইতে চাইতেছে। যদিও নৌকার পিছনে রাক্ষস দেখায় কইবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের, রাক্ষস হইতেছে জামাত বিএনপি, কিন্তু মানুষ যা বুঝার বুঝতে নেবে। তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট। এই পলিটিক্যাল প্রজেক্ট তো সার্বজনীন হতে পারে না। আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না, আপনার রাজনীতি তো সবাই করে না। এটা সোশ্যাল ইভেন্টও হইতে পারে না। সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানোর নিয়ম মানতে হবে। সমাজ বানানোর সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে, আমার মতো নয় যে, তার নিয়েও আমরা সমাজ গড়ি। সমাজ তো বিভাজন তৈরি করে না, সমাজ ঐক্য করে। সেই ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না। একজন মৌলবাদী হলে কি তাই আপনি সমাজে রাখবেন না? আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন, তবে আপনার পলিটিক্যাল অপোনেন্টের দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন। যেই রাক্ষসের নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না। তাইলে এতদিন ধরে চালু করা কি করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গান তৈরি করছে, ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজে। এটা কেমনে মহান কাজ হইল, এটা কেমনে আমার ঐতিহ্য হইল। এবার আর একটা দেখেন, এতদিন তো ওনারা খালি বেনে দুলে গাইছেন তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, অগ্নিস্থানে সুসি হোক ধরা। যা কিছু পুরাতন, যা কিছু জীর্ণ, সেটা আমাদের স্মৃতি, সেটা আমাদের ইতিহাস তাই না, সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস। এই পুরানোটা আমরা ভাষায় দিতে পারি না, মুমূর্ষুরে আমরা উড়াই দিতে পারি না, তারে রক্ষা করা আমাদের কর্তব্য। এই ধরা বা পৃথিবী অসুচি না, অপবিত্র না যে তারা আগুনে পুড়ে অপবিত্র বা সূচি করাইতে হবে। আগুনে দিয়ে পুরায় সূচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা। এটা ওয়ার অন টেররের প্রজেক্ট, আদার বা অপরের বোমা মেরা নির্মূল করার প্রজেক্ট। আপনার দুনিয়ারে অপবিত্র অসুচি করে রাখছে, আপনি তাদের জ্বালায়া পুরাইয়া দিয়ে পবিত্র করবেন। এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে। তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় করে ভয় দেখানি, জল জ্বলে সূর্য। আর যাই হোক, বুদ্ধি হ্যাজ, হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না, তাই ওইটা করেছে। এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিচ্ছে। ইউনেস্কোর ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল, এখনো মনে হয় বসে। এরাই এই আকামটা করেছে। আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে। এটা দেখার পর আমার মনে হয় যে প্রশ্ন প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে, আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে। বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা। এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস, পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বোঝায়। জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা অভিধানের পৃষ্ঠা 298 দেখেন কি লেখা আছে, দেখেন তো হেরিটেজ সাহেব, দেখেছেন? ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায়, বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না। ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা। যাই হোক, ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে। ইউনেস্কোর ওয়েবসাইট মতে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ মানে হচ্ছে সেই সমস্ত বিষয় যা ওরাল ট্র্যাডিশন, পারফর্মিং আর্টস অথবা রিচুয়াল। সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্র্যাডিশন তো না, পারফর্মিং আর্টও না, এটা তাহলে একটা রিচুয়াল। মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল। ইউনেস্কোর রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন, কিন্তু আমরা এটা গ্রহণ করি না। এই রিচুয়াল আমরা কেন মানবো না। এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা, এটা থাকবে। মঙ্গল শোভাযাত্রা চলবে না, পিরিয়ড। চারুকলা এটা নিয়ে গ্যাঞ্জাম করছে, আমরা চারুকলার এই মাস্তানি সহ্য করবো কি? চারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা। বাংলাদেশে ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোনো অ্যাচিভমেন্ট নাই। কুকি চিনের নাথান বোম চারুকলার ছাত্র ছিল, আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চারুকলার ছাত্র। এই যে এত বড় বিপ্লব হইল, এত ছাত্র জনতা জীবন দিল, সারা দেশ গ্রাফিতিতে ভরে গেল, চারুকলার কোনো কন্ট্রিবিউশন আছে, অংশগ্রহণ আছে? নাই। এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রা মাতব্বরি করতে দেবো? পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে। হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল, এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো। এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে। এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো। এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা, আবার একটা ঐক্য তৈরি হোক, গ্রাফিতি শিল্পরা আসুক, তারা আঁকুক, তারা গ্রাফিতি আঁকুক নতুন বাংলাদেশের। এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ, আউট অফ দ্য বক্স। আসেন সেটা আমরা ভাইবা দেখি। এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে। কোনো প্রাণীর মোটিভ বানায় সেটারে সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা। আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড। তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব? এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো এইরকম।
এই শোভাযাত্রার শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতেউল্লাহ সিরাজীর নাম এবং প্ল্যাকার্ড নিয়ে একটা দল, তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে। তারপরে সকল সাধকের নামে দল, শাহ মখদুম, শাহ পরান, শাহ জালালের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক। এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সপ্তদশ অশ্বারোহীর দল, যারা বাংলা বিজয় করছিল, টকবক করে ঘোড়ায় চাইপা সারদা একাডেমির ঘোড়া আনান থাকবি, এইটা সাহেব না ঘোড়ার সাউন্ড দেন। এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়েন ঘোড়াগুলা, কিছু জাউরাদের ঘোড়া দিয়ে। গিয়াসউদ্দিন তোগলকের পথ ধরে আসবে সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর মদন, আসবে পলাশির যুদ্ধ, তিতুমির, ইসাখা, বারো ভুইয়া, সৈয়দ আহমেদ বেরেলভি, পাকিস্তান সৃষ্টি, ভাষা আন্দোলন, ৭১-এর বিশ্বেশ্বরা, 1990-এর আইকনিক নূর হোসেন, বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লেখা, 5ই মের গণহত্যা, নিরাপদ সড়ক আন্দোলন। এরপর সর্বশেষ 2024-এর শহীদেরা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, রিয়াগোপ, মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি নিয়ে যাত্রা। সবার নাম থাকবে সেখানে, সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে, সর্বোচ্চ সম্মান দেওয়া। ব্যয়কুল আইলে শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দেয়া, সামাজিক জিয়াফত দেয়া। শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে, শেষ হবে বাইতুল মোকাররমে। বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায়। পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না, এটা আমাদের জাতির চেতনা, ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা। ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয়, তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায়। এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না, এটা মুক্তির বার্তা, ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন। এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে। পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয়। এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃত ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে। বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি, তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মজলুম আত্মপরিচয়। নববর্ষের উৎসব হোক সকলের জন্য আনন্দে, ঐতিহ্যে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।